আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছেন? শিক্ষিত জাতি সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বানানটা ভুল হইছে। জি বানানের জি ভুল। জি, আলহামদুলিল্লাহ ভালো স্যার। এই ভালো হয়েছে কপাল। ভালো হয়েছে কপাল। উপরের ভালো অর্থ হচ্ছে ভাল মানে কপাল। আর এই ভালো মানে মন্দ নয়। আচ্ছা। এবার আসেন আমরা কালকে যে জায়গায় শেষ করেছিলাম আজকের পর থেকে শুরু করব। কালকের শেষ নিয়মটা ছিল ব্যক্তি বা অধিকারী বুঝালে দীর্ঘ ইকার হয়। আর আজকে আমরা শুরু করব পরের নিয়ম থেকে। যেমন কাঙ্ক, এই যে যত জায়গায় কা পাবেন, উ পাবেন, এর সাথে একটা বর্ণ আসবে মানে সেটা হবে ক্ষীয় আর শব্দটা হবে কাঙ্ক। যত জায়গায় কাঙ্ক পাবেন সেই কাঙ্ক উ এবং ক্ষীয় দিয়ে লিখতে হবে, অন্য কোনোভাবে কাঙ্ক লিখলে বানানটা ভুল হয়ে যাবে। এর মানে বোঝানোর সুবিধার্থে বলি, যত জায়গায় কাং পাবো সেই কাং উ এবং ক্ষীয় দিয়ে লিখতে হবে, অন্য কোনোভাবে এই কাং বানান লিখলে বানানটা কিন্তু ভুল হবে। যেমন দেখেন, আমি যদি বলি শৃঙ্খলা, যখনই আমি শৃঙ্খলা বললাম তখন তো আর কাং আসে নাই, এই জন্য শৃঙ্খলা বানানটা আমরা লিখি খ দিয়ে। এর মানে আমরা বুঝে গেলাম একটা শব্দে কখন ক্ষীয় আসবে, যখন শব্দটা কাঙ্ক দিয়ে হবে, কাঙ্ক। আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আচ্ছা শুনেন, আমার হোম ডিস্ট্রিক্টের কথা, নিজ জেলার কথা বলি না। কেন বলি না জানেন? বললে মানুষ ভয় পায়। আমি এমন এক জেলার, যে জেলায় মানুষ করোনার মতো মহামারীর সময়ও সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ঝগড়া করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তারা বড় বড় লাঠি ব্যবহার করেছিল। আমরা এমন ভাবে আইন মানি, এমন জেলা আমরা। শৃঙ্খলা লিখতে শৃঙ্খ, এই শৃঙ্খ বললে কোথাও কাং আসে নাই, এজন্য বানানটা হলো খ দিয়ে। গুড। এই অনেক শিক্ষিত তো আপনারা, অনেক জ্ঞানী, ট্যালেন্ট। আর একটা লিখছি বিবাড়িয়া, ওই বিবাড়িয়া জেলা প্রশাসন থেকে নিষেধ আছে লেখা। তাহলে আমরা বুঝে গেলাম যত জায়গায় কাং পাবো কাঙ্ক, এই কাঙ্ককে কেবল ও এবং ক্ষীয় দিয়ে লেখা যাবে, অন্য কোনোভাবে কাঙ্ক লেখা যাবে না। এই জন্য এখন এই নিয়মটা লিখবেন, কাঙ্ক ধাতু থেকে আগত শব্দে উ ও ক্ষীয় সংযুক্ত হয়। কাঙ্ক ধাতু থেকে আগত শব্দে
উ ও ক্ষীয় সংযুক্ত হয়। কাঙ্ক ধাতু থেকে আগত শব্দে উ ও ক্ষীয় সংযুক্ত হয়। কাঙ্ক ধাতু থেকে আগত শব্দে উ ও ক্ষীয় সংযুক্ত হয়। যেমন যেমন আকাঙ্ক্ষা, এই যে কাঙ্ক আসছে ও এবং ক্ষীয়, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষী, কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষী, কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত। বলছি কাঙ্ক, কাঙ্ক, যত জায়গায় কাঙ্ক আসবে, কাঙ্ক, এই কাঙ্ক অবশ্যই ও এবং ক্ষীয় দিয়ে লিখতে হবে। কাঙ্ক, ক আকার উ, এর সাথে একটা বর্ণ আসবে মানে সেটা ক্ষীয়। পরের নিয়ম লিখেন, জীবী অবলিক বাহী দীর্ঘ ইকার দিয়ে হয়। জীবী অবলিক বাহী দীর্ঘ ইকার দিয়ে হয়। এর মানে যত নামের শেষে আপনি জীবী পাবেন, জীবিতে দুইটাই দীর্ঘ ইকার আর বাহিতে একটা দীর্ঘ ইকার। যেমন শ্রমজীবী, এই জীবিতে দুইটাই দীর্ঘ ইকার। আচ্ছা, শিক্ষিত জাতি, আচ্ছা উদাহরণটাকে দিয়ে নেই, পেশাজীবী, পরিবাহী, নির্বাহী, 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 নির্বাহী। আচ্ছা দেখি আপনারা কেমন শিক্ষিত, হ্যাঁ কেমন শিক্ষিত এটা যাচাই একটু করি, করার জন্য একটা শিক্ষিত টেস্ট। আপনারা বলেন তো শব্দ কোনটা শুদ্ধ? কোনটা শুদ্ধ? আর একটা লিখছে চাকুরিতে দীর্ঘ ইকার দিয়ে, অশিক্ষিত। রাইহান, আমার আপন শুধুই রায়হান। কারণ ওই জুমের ক্লাস নেওয়ার কথা ছিল, জুমে যে ওই কি বললো আমাকে,
এরা নাকি আপনাদের অবগত করতে পারে নাই আগ থেকে, কালকে অবগত করতে পারে নাই, এরা ব্যস্ততার কারণে পরের ক্লাসটা নাকি জুম থেকে নিবে। এই ক্লাসে শুধু আমার আপন বলতে রায়হান ছাড়া আর কেউ নাই, কারণ রায়হানের নাম আমি পড়তে পারি, সে আমার আপন। আর বাকি যেগুলো আছে সব ফেসবুক ইউজার, সব পর, শুধু রায়হান আমার আপন। আচ্ছা, ও আমি 1-2 দেই নাই। যারা 2 নম্বরটা বলছে, 2 হায় রে, আমি যার সাথে আছি, ক্লাস তো রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড ছাড়া কি কোনো বিকল্প আছে? শুনেন, আমি যাদের সাথে থাকি তারা বেশিরভাগই অশিক্ষিত, মূর্খ। মনে রাখবেন, এই আমরা যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মাথার উপরে তুলে ফেলছি, এর দায় কিন্তু আমরা নিজেরা। আর কিছু কিছু আছে, এরা কৌশলে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। এই মূল শব্দটা হচ্ছে চাকর। এই চাকর শব্দটা ফার্সি শব্দ। এই চাকর থেকে শব্দটা হয় চাকরি। যারা চাকরি করে তারা মূলত চাকর, যারা চাকরি করে তারা মূলত চাকর। আপনি হবেন প্রজাতন্ত্রের একজন চাকর, আপনি হবেন চাকরিজীবী। হায়রে, চাকর চাকর বলতে নিজেকে একটা অসম্মান ভূত হয়, এই জন্য কৌশল করে শব্দটা বানিয়ে ফেলছে চাকরিজীবী। তাহলে চাকরিজীবী নয়, আপনারা হবেন প্রজাতন্ত্রের চাকর। আর চাকরদের উচিত সেবা করা। চাকররা কখনোই মালিককে লোড করে না, চাকররা সেবা করবে, চাকর হবেন, চাকরি করবেন। আচ্ছা, পরের নিয়ম। কর স্বীকার কি অবলিক ক দীর্ঘিকার কি? আচ্ছা, একটু আগে আলোচনা করি, তারপরে আপনাদেরকে আমি সুন্দর করে লিখিয়ে দিব। এই কর স্বীকার কি, এটার উত্তর আপনি দিতে পারবেন হ্যাঁ বা না দিয়ে। যে সকল প্রশ্নের উত্তরে আপনি হ্যাঁ বলতে পারবেন, না বলতে পারবেন, অঙ্গভঙ্গির সাহায্যে উত্তর করতে পারবেন, ওই কিটা হয় কর স্বীকার কি। ঘটনাটা যেটা ঘটে, এই হ্যাঁ এবং না পদের দিক দিয়ে অব্যয়। বলা হচ্ছে যার প্রশ্নের উত্তরে অব্যয় পদ পাওয়া যায়, ওই প্রশ্নটা নিজে অব্যয় পদ হয়ে যায়, এজন্য ক দীর্ঘিকার কি কে বলা হয় পদের দিক দিয়ে অব্যয়। আবার যে সকল প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না দিয়ে দিতে পারেন না, ওইটা হয় ক দীর্ঘিকার কি। তবে এই দুইটা কি দিয়ে অবশ্যই প্রশ্ন করবে, এই কিটা হয়ে যাবে সর্বনাম। কেন সর্বনাম হবে? সর্বনাম হওয়ার পেছনে কারণটা হচ্ছে, আমি যদি বলি আপনার নাম কি, আপনি তো হ্যাঁও বলতে পারবেন না, নাও বলতে পারবেন না, মাথা নাড়বেন, উত্তর হবে না, আপনাকে একটা নাম বলতে হবে। নামটা পদের দিক দিয়ে বিশেষ্য। আর বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, ওই পদটাকে আমরা বলি সর্বনাম। এই জন্য ক দীর্ঘিকার কিটাকে আমরা পদের দিক দিয়ে বলি সর্বনাম। এজন্য এখন আপনারা একটু নিয়মটা লিখবেন। লিখেন, যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ, না বা অঙ্গভঙ্গির সাহায্যে দেয়া যায়, যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ, না বা অঙ্গভঙ্গির সাহায্যে দেয়া যায়, সে সকল ক্ষেত্রে কর স্বীকার কি। কর স্বীকার কি লিখে ব্র্যাকেটে লিখেন অব্যয়, কি বসে। অন্য সকল ক্ষেত্রে ক দীর্ঘিকার কি, ক দীর্ঘিকার কি লিখে ব্র্যাকেট
ব্র্যাকেটে লিখবেন সর্বনাম, ক দীর্ঘিকার কি বসে। যেমন আপনার নাম কি, যেমন আপনার নাম কি, এই কিটা দীর্ঘিকার দিয়ে লিখবেন। তারপর লিখবেন আপনি কি আজ বাজারে যাবেন। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই কিটা হয়ে যাবে রস্বইকার। আপনি কি আজ বাজারে যাবেন। বাজার থেকে কি এনেছেন। আবার আপনাদেরকে লিখিত পরীক্ষায় প্রশ্ন করে বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করুন। ওই কি কি কিন্তু দীর্ঘইকার দিয়ে, কারণ এর উত্তর তো হ্যাঁ বা না দিয়ে দেয়া যায় না। হ্যাঁ, তবে বৈশিষ্ট্যগুলো কি কি যদি প্রশ্নের মধ্যে রস্বইকার দিয়ে লিখে তাহলে আমাদের কিন্তু উত্তর হবে হ্যাঁ হ্যাঁ না না বৈশিষ্ট্য শেষ। অর্থাৎ যেভাবে প্রশ্ন করবে ওইভাবে আমরা উত্তর দিব। আচ্ছা, আরো দুইটা বানান দেখেন যেগুলো আমরা মোটামুটি ভুল করি। কিভাবে, এই কিভাবে বানানটা কিন্তু দীর্ঘইকার দিয়ে। কিসের, কিসের বানানটাও কিন্তু দীর্ঘইকার দিয়ে। আচ্ছা, পরের নিয়ম। পরের নিয়ম লেখার আগে একটা শিরোনাম লিখতে হবে। শিরোনামটা লিখবেন দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে এমন নিয়ম। দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে এমন নিয়ম। দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে এমন নিয়ম। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রাণী বানানের দীর্ঘইকার, কারণ প্রাণ আছে যার। মন্ত্রী ছিল ব্যক্তি, আর গুণী আছে, গুণী মানে গুণ আছে যার। তিনটা বানান দেখলাম, প্রাণী মন্ত্রী গুণী। তাহলে প্রাণী মন্ত্রী গুণী বানানগুলো শেষে আমরা দীর্ঘইকার দেখলাম। আমরা দেখবো এখন এগুলো কখন রস্বইকার হবে। এজন্য লিখবেন প্রাণী মন্ত্রী গুণী এই শব্দগুলোর পরে কোনো শব্দ আসলে প্রাণী মন্ত্রী গুণী এই শব্দগুলোর পরে কোনো শব্দ আসলে প্রাণী মন্ত্রী গুণী বানানে রস্বইকার হয়ে যাবে। এর মানে এগুলোর পরে যদি কিছু আসে, পরে যদি কিছু আসে তাহলে এই বানানগুলো দীর্ঘইকার গুলো রস্বইকার হয়ে যাবে। প্রাণী মন্ত্রী গুণী এই শব্দগুলোর পরে কোনো শব্দ আসলে প্রাণী মন্ত্রী গুণী বানানে রস্বইকার হয়ে যাবে। যেমন প্রধান মন্ত্রী বানানটাতে কিন্তু দীর্ঘইকার প্রধানমন্ত্রী, কিন্তু মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ রস্বইকার দিয়ে হলো মন্ত্রী পরিষদ। মন্ত্রিসভা, প্রাণীবিদ্যা প্রাণী জগৎ গুণীজন গুণী সমাজ। মন্ত্রিসভা মন্ত্রী পরিষদ প্রাণীবিদ্যা প্রাণী জগৎ গুণীজন গুণী সমাজ। পরের নিয়ম, তো তা নি নি।
ততা নিনি প্রত্যয় যুক্ত হলে ততা নিনি প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির শেষ বর্ণের দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে। ততা নিনি প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির শেষ বর্ণের দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে। এই দুইটা শিক্ষিত টেস্ট, দুইটা বানান লিখেন দেখি কমেন্টে। একটা ভিখারি আর একটা সাথী। ভিখারি আর সাথী দুইটা বানান কমেন্টে লিখেন। নিয়মটা হচ্ছে ততা নিনি প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির শেষ বর্ণের দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে। দুইজন লিখছে দুই রকম। আচ্ছা, আর কেউ নাই? সেলিম, ভিখারি। আমি বলছি ভিখারি, আরেকটা লিখছি ভিখারি, এটা গন্ডমূর্খ। সেলিম, সাথী। আচ্ছা, ওই যে আপনার নাম না লিখে যে streamer.com এ ঢুকলে আপনার নামটা লগইন দিয়ে ঢোকা যাইতো। ওই যে লাইলা আক্তার তো ওইভাবেই ঢুকছে। streamer.com এ যে আমাদের নোটিশটা আছে, নোটিশটার উপরেই তো লিঙ্কটা আছে। লিঙ্কটাতে ঢুকলেই তো আপনি এই নামটা আপনার শো করে। প্রথমত বলি, এই ভিখারি এবং সাথী দুইটাই বাংলা শব্দ। বাংলা শব্দ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে অতৎসম শব্দ, মানে তদ্ভব। যেমন এই অতৎসম শব্দের জীবনে কোনোদিন হ্রস্ব ইকার হয় না, এই জন্য ভিখারি বানাটা কিন্তু এটা। কিন্তু ভিখারি ব্যক্তি বোঝানোর কারণে এটা দীর্ঘ ইকার হওয়া উচিত ছিল, অতৎসম শব্দ হওয়ার কারণে হ্রস্ব ইকার। সাথী বানানটাও সেম। সাথী মানে তো সঙ্গী, এটা ওই ব্যক্তি বোঝানোর কারণে দীর্ঘ ইকার হওয়া উচিত ছিল, কিন্তু অতৎসম শব্দ হওয়ার কারণে হ্রস্ব ইকার। এবং অতৎসম শব্দ যদি কোনো ন বসে, ন এটা কিন্তু দন্তন্য হয়, দন্তন্য। আর ই বসলে হ্রস্বই। এই ভিখারিণী বানানটা কিন্তু এরকম। ওই যে একজন ভিখারিণী লিখছিল, তাহলে আমি বললাম ততা নিনি প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির শেষ বর্ণের দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে। হ্যাঁ, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাওয়ার নিয়ম। দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাওয়ার নিয়ম। দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে এমন নিয়ম, এটা শিরোনাম ছিল না? দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে এমন নিয়ম। এমন নিয়মে আমরা 6টা শিখবো, তো এর প্রথম 3টা শিখে ফেলছি, আর এই জায়গায় 3টা, কারণ ন দুইটা, একটা দন্তন্য আর একটা মূর্ধন্য। এটা যে কোনো একটা ন বসে একটা শব্দ, দুইটা ন একসাথে বসে না। এই তো সেলিমের নাম এখন দেখা যাচ্ছে। এই ভিখারি এবং সাথী এই দুইটা হচ্ছে অতৎসম শব্দ, বাংলা শব্দ। আর অতৎসম শব্দের জীবনে কখনো কোনোদিন দীর্ঘ ইকার হবে না। যদিও ভিখারি এবং সাথী ব্যক্তিকে বোঝার কারণে দীর্ঘ ইকার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ ইকার হবে না, কারণ এগুলো অতৎসম শব্দ, এই জন্য। আচ্ছা, তাহলে এখনের নিয়মটা হচ্ছে এই ততা নিনি যুক্ত হলে আপনারা জানেন প্রত্যয় থাকে পরে, এর আগে যেটা থাকে এটা প্রকৃতি। এই প্রকৃতির এই জায়গায় যদি দীর্ঘ ইকার থাকে, প্রকৃতির শেষ বর্ণে যদি দীর্ঘ ইকার থাকে,
এই দীর্ঘ ইকারটা পরিবর্তন হয়ে যাবে রস্বইকার। যেমন এ হচ্ছে দায়ী, দায়ী হচ্ছে একটা ব্যক্তি, দায় আছে যার, এজন্য দীর্ঘ ইকার। তার সাথে আমি যুক্ত করলাম ত, তো যুক্ত করার সাথে সাথে এই যে দীর্ঘ ইকারটা ছিল, দীর্ঘ ইকারটা রস্বইকার হয়ে গেল, শব্দটা হয়ে গেল দায়িত্ব। একইভাবে স্থায়ী শব্দটি সংস্কৃত শব্দ, এর সাথে আমি যুক্ত করলাম ত, শব্দটা হয়েছে স্থায়িত্ব। আপনারা জানেন এই প্রতিযোগী এবং সহযোগী বানানের শেষে দীর্ঘ ইকার, কারণে এগুলো ব্যক্তি। এর সাথে আমি যুক্ত করব তা। তাহলে প্রতিযোগিতা, এই যোগিতাতে রস্বইকার হয়ে যাবে, কারণ তা যুক্ত হওয়ার কারণে আগে দীর্ঘ ইকারটা রস্বইকার হয়ে যাবে। আবার দেখেন অধিকারী, অধিকারী বলতে আমরা বুঝি অধিকার আছে যার। এরপরে আমি একটা ন বসাবো, ন। আপনারা জানেন রি র স থাকলে মূর্ধন্য হয়, এছাড়া সব জায়গায় দন্তন্য। সকল শব্দে স্বাভাবিকভাবে দন্তন্য হয়, মূর্ধন্য হয় রি র স থাকলে। এই জায়গায় র থাকার কারণে পরের নিটা হয়ে যাবে মূর্ধন্য। তাহলে এই নিয়ের কারণে দীর্ঘ ইকারটা পরিবর্তন হয়ে যাবে রস্বইকার, শব্দটা হয়ে যাবে অধিকারী, আর নি কিন্তু নিয়ের মধ্যেই থাকবে, অধিকারিণী। আকাঙ্ক্ষী, এরপরে আমি একটা ন বসাবো, সেটা মূর্ধন্য, কারণ আপনারা সবাই জানেন এটার মধ্যে একটা ক্ষিয়র মধ্যে একটা মূর্ধন্য স আছে। তাহলে শব্দটা হয়ে গেল আকাঙ্ক্ষিনী। মালি একটা ব্যক্তি হওয়ার কারণে দীর্ঘ ইকার, এরপরে আমরা যুক্ত করব নি। সঙ্গী একটা ব্যক্তি হওয়ার কারণে দীর্ঘ ইকার, এরপরে আমরা যুক্ত করব নি, মানে দন্তন্য। তাহলে শব্দগুলো হয়ে যাবে মালিনী, শব্দগুলো হয়ে যাবে সঙ্গিনী। এগুলো তুলেন। কি অবস্থা ভাই? এক মগ চা দেন। কি চা খাওয়াবেন? আশা করি লিখতে পারছেন। এবার লিখেন ব্যতিক্রম। তিনটা জিনিসে কখনো হাত দেওয়া যাবে না রে।
তিনটা জিনিসের পরিবর্তন আনা যাবে না। হাত দিবেন, পরিবর্তন করবেন, অন্যায় হবে, বানানটা ভুল হবে। এর মধ্যে একটা হচ্ছে নারীর নারীত্ব। পৃথিবীতে এরা এমন এক ঘাটতেরা জাতি যারা কোনো নিয়ম মানতে অভ্যস্ত নয়। যদি নিয়ম মানতই, এই ত যুক্ত হওয়ার কারণে দীর্ঘইকারটা হয়ে যেত রস্বইকার, কিন্তু না, এই জাতি সহজে নিয়ম মানার নয়। এজন্য নারীর নারীত্ব, সতীর সতীত্ব আর কুমারীর কুমারিত্বে হাত দেয়া যাবে না। তাহলে ব্যতিক্রম পেলাম আমরা তিনটা: নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব। আচ্ছা, গত ক্লাসে যে আমি পড়িয়েছিলাম, ঘরের মধ্যে থাকে একটা অবলা প্রাণী, নাম কি তার? ঘরের মধ্যে থাকে একটা অবলা প্রাণী, নাম কি তার? স্বামী। স্বামী, গুড। ওরে, গুড গুড গুড। স্বামীর স্বামিত্বে হাত দেয়া যাবে কি? যাবে কি? দিতেই তো হবে। এর মানে অবলা পুরুষ জাতি নিয়ম মেনেই চলে। এই নিয়ম মানার কারণে দীর্ঘিকার থেকে হয়ে গেল রস্বইকার। এর মানে ওই তিনটা শব্দ ব্যতিক্রম: নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব। আর বাকি যা আছে সব নিয়মে পড়বে। আচ্ছা, এবার আমরা একটা নোট লিখব। নোট লিখার আগে দেখেন, এই যে অধিকারী বানানটা শেষে দীর্ঘইকার, কারণ এটা ব্যক্তিবাচক। আপনারা তো জানেন, লেডিজ যারা আছে, মেয়ে মানুষ যারা আছে, তারা ব্যক্তিও নয়, মানুষও নয়। লেডিসরা কোনোদিনও ব্যক্তিও না, মানুষও না। মানুষও নয়, ব্যক্তিও নয়, তারা কোনোটার মধ্যেই পড়ে না। এই জন্য এই অধিকারী শব্দটা যেহেতু ব্যক্তি, সরাসরি লেডিস না, এর সাথে আপনি নি প্রত্যয় যুক্ত করে বলতে পারেন অধিকারিণী। এই অধিকারিণীটা হচ্ছে লেডিস। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে লেডিসরা ব্যক্তিও নয়, মানুষও নয়, তার একটি স্পেশাল জাতি। এই অধিকারী ব্যক্তিবাচক শব্দ, কিন্তু অধিকারিণী হয় যে স্ত্রীবাচক। এই জায়গায় আমরা বুঝে গেলাম এই নি প্রত্যয় যুক্ত হলে যে শব্দটা গঠিত হবে, নি শব্দটা যুক্ত হলে যে শব্দটা গঠিত হবে, ওই শব্দটা হয়ে যাবে স্ত্রীবাচক শব্দ। এই জন্য আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কেমন সতর্ক? ব্যাকরণে এক জাতীয় কাজ বারবার করা যায় না। যদি করেন, ব্যাকরণ সেটাকে অতিরিক্ত কাজ মনে করে বাহুল্য দুষ্ট করে ফেলে। সেই অতিরিক্ত কাজ যদি আপনি প্রত্যয় দিয়ে করেন, ব্যাকরণ বলবে প্রত্যয়জনিত ভুল। সন্ধি দিয়ে করলে বলবে সন্ধিজনিত ভুল। যেটা দিয়ে করবেন ওই জনিত ভুল। বুঝে থাকলে আমাকে কমেন্টে উত্তর দেন তো, এক জাতীয় কাজ বারবার করা যাবে? এক জাতীয় কাজ বারবার করা যাবে? হ্যাঁ বা না? না। এস এম আলী হুসাইন, থ্যাংক ইউ ভাই। না, করলেই বাহুল্য দোষ, প্রত্যয় যুক্ত করলে প্রত্যয়জনিত ভুল। এজন্য আমাদেরকে একটা সতর্ক হয়ে যেতে হবে। সতর্ক হয়ে একটা নোট লিখতে হবে। নোট, আমি আপনাদেরকে যতগুলো নোট লিখাবো, এক একটা নোট এক একটা অপপ্রয়োগের নিয়ম। বানান এক জিনিস, অপপ্রয়োগ আরেক জিনিস। লিখবেন নোট।
স্ত্রীবাচক শব্দের শেষে নি প্রত্যয় যুক্ত করা যাবে না। নি দুইটাই হবে, অবলিক দিয়ে দুইটাই লিখবেন। স্ত্রীবাচক শব্দের শেষে নি প্রত্যয় যুক্ত করা যাবে না। স্ত্রীবাচক শব্দের শেষে নি প্রত্যয় যুক্ত করা যাবে না। যুক্ত করলে প্রত্যয়জনিত ভুল এবং বাহুল্য দোষ হবে। যুক্ত করলে প্রত্যয়জনিত ভুল এবং বাহুল্য দোষ হবে, কারণ নি প্রত্যয় স্ত্রীবাচক শব্দ গঠন করে। কারণ নি প্রত্যয় স্ত্রীবাচক শব্দ গঠন করে। যুক্ত করলে প্রত্যয়জনিত ভুল এবং বাহুল্য দোষ হবে, কারণ নি প্রত্যয় স্ত্রীবাচক শব্দ গঠন করে। যেমন যেমন আপনারা আমাকে বলেন তো, এই অর্ধাঙ্গী বানানের শেষে কেন দীর্ঘ ইকার? অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী অর্ধাঙ্গী বানানটা শেষে কেন দীর্ঘ ইকার? কারণ এটা স্ত্রীবাচক। এর সাথে নি প্রত্যয় যুক্ত করে যদি আপনি অর্ধাঙ্গিনী বলেন, এই অর্ধাঙ্গিনী বলার সাথে সাথে স্ত্রীবাচক শব্দকে আবার স্ত্রীবাচক শব্দে রূপান্তর করলেন। করার সাথে সাথে এটা বাহুল্য দোষে দুষ্ট হবে, প্রত্যয়জনিত ভুল হবে। এই না না, এই কি বলে অর্ধাঙ্গী ব্যক্তি? লেডিসরা জীবনে কোনোদিন ব্যক্তিও না, মানুষও না। লেডিসরা মানুষও নয়, ব্যক্তিও নয়, তার স্পেশাল জাতি। এই অর্ধাঙ্গিনী আপনি যদি খেয়াল করে দেখেন, অর্ধাঙ্গিনী শব্দটা কিন্তু বানানের নিয়ম মানছে। কিভাবে বানানের নিয়ম মানলো? কারণ এই নিযুক্ত হওয়ার সাথে সাথে সে আগের যে দীর্ঘিকারটা ছিল এটাকে হ্রস্বইকার করে ফেলছে, বানানের নিয়ম মানছে কিন্তু প্রয়োগের নিয়ম মানে নাই। যেগুলো বানানের নিয়ম মানলো অথচ প্রয়োগের নিয়ম মানলো না, ওইটাকেই বলা হয় অপপ্রয়োগ। তাহলে আমরা জীবনে কোনোদিন বলতে পারবো না অর্ধাঙ্গিনী, কারণ অর্ধাঙ্গী বললে স্ত্রীবাচক। আবার দেখেন, আমি জীবনে কোনোদিন সিংহিনী বলতে পারবো না। কেন পারবো না? কারণ সিংহী আগে থেকে স্ত্রীবাচক। তার সাথে নি প্রত্যয় যুক্ত করে আপনি স্ত্রীবাচক শব্দ রূপান্তর করতে পারবেন। দেখেন, এই মেধাবী শব্দটা ব্যক্তিবাচক, মেধা আছে যার, এটা অর্ধাঙ্গীর মতো সরাসরি লেডিস নয়। এর সাথে নি প্রত্যয় যুক্ত করে কিন্তু আপনি বলতে পারবেন মেধাবিনী। অর্থাৎ যেটা আগে থেকে স্ত্রীবাচক ওইটাকে আবার স্ত্রীবাচক শব্দ রূপান্তর করা যাবে না। কিন্তু স্ত্রীবাচক নয় এমন শব্দ বা সরাসরি স্ত্রীকে বোঝায় না এমন শব্দকে আপনি স্ত্রীবাচক শব্দ রূপান্তর করতে পারবেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জীবাণু বফলা নাই।
মেধাবীতে তো সংস্কৃত, মেধাবী হচ্ছে মেধা আছে যার, এর সাথে আমি নিযুক্ত করে মেধাবিনী, এটা হয় যে স্ত্রীবাচক। মেধা আছে যার এটা কিন্তু শুধু স্ত্রীবাচক নয়। আচ্ছা বলেন তো আমরা কি অত্যাচারিণী বলতে পারবো? অত্যাচারিণী, অত্যাচারী, এই রয়ের পর নটা মূর্ধন্য। এস এম আলী, হেবানের একটা চাঁদ আছে। আচ্ছা আমরা কি কুমারিনী বলতে পারবো? কুমারিনী বলা যাবে কি যাবে না? না যাবে না। গুড গুড। এবার লিখেন দীর্ঘকার ব্যবহারের নিয়ম। এবার লিখেন দীর্ঘকার ব্যবহারের নিয়ম। আচ্ছা দীর্ঘকার ব্যবহারের নিয়ম আগে একটু 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 এক মিনিট। দীর্ঘিকার দিয়ে হয় এমন 5টা গুরুত্বপূর্ণ শব্দ জেনে রাখবেন যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অনেক শব্দ আছে আমরা 5টা মনে রাখবো, এর মধ্যে একটা হচ্ছে জীবী। এই জীবী বানানে 2টাই দীর্ঘিকার। মনীষী, সমীচীন, হরিতকী, ভাগীরথী। এই 5টা শব্দ মনে রাখবেন যেগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। এবার লিখেন দীর্ঘকার ব্যবহারের নিয়ম। এবার আমরা লিখবো দীর্ঘকার ব্যবহারের নিয়ম। দীর্ঘকার প্রথমে লিখবেন যাবতীয় ভূত দীর্ঘকার দিয়ে হয়। যাবতীয় ভূত দীর্ঘকার দিয়ে হয়। এর মানে যত ভূত আছে ভূত, এই ভূতগুলো বড় বড় দীর্ঘ দীর্ঘ হয়।
ভূত বানানে দীর্ঘ উকার হয়। তাহলে মনে রাখবেন ভূতগুলো বড় বড় হয়, দীর্ঘ দীর্ঘ হয়। যেমন কেন্দ্র, মূল শব্দটা হচ্ছে কেন্দ্র, তার সাথে যখন আমরা ভূত যুক্ত করব, ভূত, এই ভূত যুক্ত করার কারণে এই ভূতগুলো তো বড় বড় দীর্ঘ দীর্ঘ হবে, এটাও ঠিক, কিন্তু ভূতের আগে নতুন করে যদি কোনো আসে, নতুন করে বলতে দেখেন এই কেন্দ্র, এটার সাথে কোনো কার ছিল না, এই ভূত যুক্ত করার কারণে উচ্চারণে আবার একটা চলে আসলো, ওই ইটা নতুন করে যে ইটা হবে, যে ইটা নতুন করে হবে, ওই ইটা হয়ে যাবে দীর্ঘ ই, উচ্চারণটা হবে কেন্দ্রীভূত। আবার এই ভূত তো বড় বড় দীর্ঘ দীর্ঘ হবে, এটা ঠিক। এর আগে যদি আমি অভিযুক্ত করি, এই অভিতে আগে থেকে একটা উপসর্গ ছিল, আর উপসর্গের মধ্যে ছিল, এজন্য এটা রস্যইকার দিয়ে থেকে গেল। এই জায়গায় যদি রস্যইকার না থেকে ওই কেন্দ্রের মতো এমন একটা শব্দ হইতো যেটা শেষে কোনো কার ছিল না, কিন্তু ভূত যুক্ত করার কারণে ইটা আসছে, ওইটা দীর্ঘ হয়ে যেত। আবার দেখেন, এ হচ্ছে মন্দ, তার সাথে আমি যুক্ত করলাম ভূত, এই নতুন করে একটা আসবে, এইটা হবে দীর্ঘ ই। দূর, তার সাথে আমি যুক্ত করলাম ভূত, নতুন করে আসবে, এটা হবে দূরীভূত। এর মানে ভূতগুলো যেমন বড় বড় দীর্ঘ দীর্ঘ হয়, এর আগে নতুন করে আসলে ওই ইটাও দীর্ঘই হয়। ব্যতিক্রম, মেয়েরা মাঝে মধ্যে তেলা পোকা দেখো চিৎকার মারে, এরকম ছোট ভূত আছে তিনটা, একটা হচ্ছে অদ্ভুত, একটা হচ্ছে অদ্ভুতুরে, আরেকটা হচ্ছে ভুতুরি। ভুতুরি চিনেন আপনারা? ভুতুরি, ভুতুরি কি বলেন তো, কমেন্টে একটু জানান তো দেখি চিনেন কিনা ভুতুরি। আমার ছাত্ররা ডিজিটাল হয়ে গেছে বুঝলেন, আমার স্যার চলে লুডো খেলি। ছাত্ররা এখন স্যারের সাথে লুডো খেলা শুরু করেছে। যাই হোক, স্যারদের সান্নিধ্যে থাকা ভালো। আচ্ছা, ভুতুরে বানানে কি হবে? ভুতুরে তো ব্যতিক্রমের মধ্যে নাই, তাহলে ভুতুরে বানানটা যেহেতু ব্যতিক্রমের মধ্যে নাই, তাহলে ভূতগুলো বড় বড় হবে, দীর্ঘ দীর্ঘ হবে, তার সাথে একটা প্রত্যয় যুক্ত হয়েছে উড়ে, এই উড়েতে রস্যু ছিল, এজন্য শব্দটা হয়েছে ভূ তু উড়ে। অখাদ্য অংশ ভুতুরি, খারাপ বলেন নাই, মোটামুটি কাছে চলে গেছেন। তবে এই অখাদ্য অংশটা কোথায় থাকে জানেন? মোটামুটি কাছে চলে গেছেন, গুড। ফলের মধ্যে, হ্যাঁ, ফলটারও নির্দিষ্ট নাম আছে। সব ফলের অখাদ্য অংশ ভুতুরি নয়। গুড।
ফলটার নাম কি বলেন? এক ব্রাঞ্চে যাওয়ার পর বলছে স্যার ভুতুড়ি চিনি। আমি বলছি কি? বলছে যে ভূতের বাচ্চা। ঠিক আছে, গুড, জন্মের মতো অশিক্ষিত। এই যে কাঁঠালাদিনা, কাঁঠালাদিনা, এই কাঁঠালের ভিতরের মোটা লাঠি সদৃশ যে অখাদ্যটা আছে, মানে বজ্রটা আছে, ওইটাকে বলা হয় ভুতুড়ি। এই ভুতুড়িটা দেশি শব্দ। পরের নিয়ম লিখেন। পরের নিয়ম লিখবেন। আচ্ছা রে, কাঁঠালে কেন চাঁদ উঠলো? কেউ আমাকে বলতে পারেন এই কাঁঠাল বানাতে কেন চাঁদ কেন? কেউ বলতে পারেন কাঁঠাল বানানো চাঁদ কেন? রেফের আগের বর্ণে দীর্ঘকার হয়। পরের নিয়ম। সংস্কৃত থেকে উৎপন্ন, তাই? চমৎকার তো। আচ্ছা, সংস্কৃত কোন শব্দ থেকে উৎপন্ন? কাস্টল। ওই আন্দাজে উত্তর দেয় রে। নাম কি রে ওই কাস্টল, নাম কি? রেফের আগের বর্ণে দীর্ঘকার হয়। আপনার রেফের আগের বর্ণে দীর্ঘকার হয়ে যাবে, যেমন সূর্য। পূর্ব। পূর্ণ। আচ্ছা ঠিক আছে। সূর্য, পূর্ব, পূর্ণ। বাংলা কিবোর্ডে সব লিখতে পারি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। নিজের নামটা তো লেখা যায়। ওই মানুষ তার নিজের নামটা দিয়ে তো লেখা শুরু করে। সূর্য, পূর্ব, পূর্ণ, মূর্তি। জাতীয় কিবোর্ড ব্যবহার করবেন, জাতীয়। জাতীয়টা ব্যবহার করবেন, তাহলে লিখতে পারবেন সব। জাতীয় মোডে ব্যবহার করুন। এই যে রিডমি কিবোর্ডটা যে ব্যবহার করেন, জাতীয় মোডে ব্যবহার করবেন। জাতীয় মোডটা হচ্ছে চমৎকার একটা মোড। এটা মিশু, আচ্ছা এমন এক নাম বললো, এটা আমার চেনার উপায় নাই। এটা কি লেডিস ভার্সন নাকি জেন্টস ভার্সন? মূর্তি, পূর্ণ, মুহূর্ত। এই মুহূর্ত বানানের দীর্ঘকার বসছে কোথায় জানেন? রেফের আগে। রেফের আগে। মুমূর্ষু। এই মুমূর্ষু বানানের দীর্ঘকার বসে গেছে রেফের আগে। অথচ বাচ্চারা চিরজীবন মুখস্থ করে 1 to 1। মাঝে দীর্ঘকার তো দুপাশে রস্যকার। আরেক দল বলতেছে রস্যকার দীর্ঘকার রস্যকার। মূর্খ জাতি। মূল নিয়ম তো নাই, ধারে কাছেও নাই। খালি মুখস্থ আর মুখস্থ, মুখস্থ আর মুখস্থ, মুখস্থ আর মুখস্থ। রেফের আগের মানে দীর্ঘকার হয়। এটা হচ্ছে সহজ কথা। এরপর লিখবেন ব্যতিক্রম। ব্যতিক্রম, মুহুর্মুহু।
এই বানানটা ব্যতিক্রম। মাধুর্য, মাধুর্য শব্দটা তৈরি হয়েছে মধুর থেকে, মধুর। মূল শব্দ রস্যকার থাকলে, মূল শব্দ যদি রস্যকার থাকে তাহলে ওই প্রত্যয়ে কোনো প্রত্যয়ের ক্ষমতা নাই রস্যকারকে দীর্ঘকার বানাবে। এটা মধুর থেকে মাধুর্য, এই মধুরের রস্যকার ছিল, এই জন্য এটা তো রস্যকার থেকে গেছে। চার বুঝাইতে যত চতু আছে, চতুর্থ, চতুর্ভুজ। লেলা তু লেলা, লেলা বলছে কাটা, কাটা কাফল। ওই অশিক্ষিত লোকেরা দেখেন। আচ্ছা এটাকে তুলেন, তোলার পর আমাকে জানান। এর ব্যতিক্রম আমরা পেলাম মুহুর্মুহু, মাধুর্য, চতুর্থ, চতুর্ভুজ। মূল শব্দ যদি রস্যকার থাকে, রস্যকার আর দীর্ঘকার হবে না। এটুকু তুলছেন, তোলার পর আমাকে জানান। এরপর যে এটা বলতেছি, এটা নিয়ে অনেক মাথার মধ্যে অনেক এখনো ঝামেলা চলতেছে, আমি বুঝতে পারলাম। রেফ এর আগের মনে দীর্ঘকার হয়, এটা হচ্ছে নিয়ম। কত বড় মূর্খ! দীর্ঘকার বসলো কেন জানেন? রেফ আছে এই জন্য। লিখতে পারছেন জাতি? লিখতে পারছেন? লিখছি, গুড। আচ্ছা, রেফের নিয়মটা আমরা, রেফের নিয়মটা শেষ করলাম। দীর্ঘকারের পর নিয়মটা আমরা শিখবো। শিখার আগে ওই যে কাটা, কাফল, কাষ্টক, কাস্টল, এগুলো একটু বলি। শুনেন, যে কোনো শব্দে একটা চন্দ্রবিন্দু বসার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, এ হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে একটা তৎসম বা সংস্কৃত শব্দ। এটা থেকে পরিবর্তন হয়ে শব্দটা হয়ে গেল চাঁদ। লক্ষণীয় বিষয় যেটা, এই চন্দ্র বানান লিখতে গিয়ে একটা নাসিক্য বর্ণ আছে। নাসিক্য বর্ণটা হচ্ছে দন্তন্য। নাসিক্য বর্ণটা হচ্ছে দন্তন্য। যখনই শব্দ থেকে নাসিক্য বর্ণটা চলে যাবে, চলে যাওয়ার সময় প্রতিদান স্বরূপ ঠিক তার আগের বর্ণে চাঁদ দিয়ে যাবে। যে জায়গা থেকে নাসিক্য বর্ণ চলে যাবে, ঠিক তার আগের বর্ণে একটা চাঁদ দিয়ে যাবে। এই কারণে আপনি যখন বললেন বন্ধু, এই বন্ধু মানে ফ্রেন্ড, এটা উভয় লিঙ্গ। বন্ধু থেকে শব্দটা হয় বধূ। এই বধূ মানে ফ্রেন্ড, এটা উভয় লিঙ্গ। এটা কিন্তু স্ত্রীবাচক না, স্ত্রীবাচকটা শেষে দীর্ঘকার হয়। লেডিস তো বড় বড় হয়, দীর্ঘ দীর্ঘ হয়। ঠিক তেমনি ভাবে এ হচ্ছে টুন্ড। এই টুন্ড চিনেন? টুন্ড দেখি কে চিনেন, কমেন্ট করেন। হ্যাঁ না, না 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 চিনলে না লিখলেই হবে। টুন্ড চিনেন? টুন্ড, টুন্ড, টুন্ড কি? টুন্ড বলেন দেখি। এটা, এই টুন্ডের বেশিরভাগ যত্ন মেয়েরা করে।
কোথাও বের হওয়ার আগে এটার দিকে খুব ভালোভাবে খেয়াল করে। প্রয়োজন মতে লিপস্টিক মেরে যায়। ঠোঁট, এই যে নাসিক কমানোটা চলে গেছে, এই জন্য এই ঠোঁটে একটা চাঁদ আছে। ঠিক তেমনি ভাবে মূল শব্দ ছিল কণ্টক ফল। এই কণ্টক ফলে এই জায়গায় একটা নাসিক বর্ণ আছে। এই কণ্টক ফল থেকে শব্দটা হয়ে যায় কাঁঠাল। তাহলে যে জায়গা থেকে নাসিক বর্ণ চলে গেল, তার আগের বর্ণে চাঁদ উঠে গেল। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন পরের নিয়মটা আমরা পড়ি। আমরা পড়েছিলাম রেফ এর আগের বর্ণে দীর্ঘকার হয়। এবার রেফ এর নিয়ম মানবে না একটা বর্ণ, তার নাম দ। এই দর সাথে তখনই দীর্ঘকার হবে যখনই আমরা শব্দ দিয়ে দূরত্ব বুঝবো, দূরত্ব। এই জন্য এখন আপনারা লিখবেন, দূরত্ব বুঝালে দ দীর্ঘকার হয়, অন্য যে কোনো অর্থে দ হ্রস্বকার হয়। 12 জনের মধ্যে 2 জন লিখছে ইয়েস, একজন লিখছে, একটা হচ্ছে ফেসবুক ইউজার আর একটা হচ্ছে লেলা মে লেলা। দূরত্ব বুঝালে দ দীর্ঘকার হয়, অন্য যে কোনো অর্থে দ হ্রস্বকার হয়। দূরত্ব বুঝালে দ দীর্ঘকার হয়, অন্য যে কোনো অর্থে দ হ্রস্বকার হয়। যেমন আমি যদি বলি দুর্গ, দুর্গা, দুর্ঘটনা, দুর্বলতা, দুরবস্থা, দুর্নীতি, তাহলে একটা তো দীর্ঘকার বসলো না, কারণ একটা শব্দ দিয়ে আমরা দূরত্ব বুঝি নাই। আবার দূর, দূর মানে ডিস্টেন্স, দূর, দূরত্ব, দূরদেশ, দূরীকরণ, দূরীকরণ। দূরের জিনিস দেখা যায় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হচ্ছে দূরবীক্ষণ। দূরের যাত্রাটাকে আমরা বলি দূরপাল্লা। এগুলো দূরত্ব বোঝানোর কারণে বানানগুলোতে দীর্ঘকার হয়ে গেছে। এবার আমরা ব্যতিক্রম লিখব। তো ব্যতিক্রম লেখার আগে আপনাদের জন্য থাকবে একটি শিক্ষিত টেস্ট। এবার একটা বানান বলবো, কমেন্টে শুদ্ধভাবে লিখে প্রমাণ করে দিবেন আপনি সত্যিকার অর্থেই একজন শিক্ষিত লোক।
আপনি দূরবীন বানানটা লিখবেন, দূরবীন, দূরবীন। দূরবীন বানানটি শুদ্ধভাবে লিখে প্রমাণ করেন আপনি এই ক্লাসের শিক্ষিত লোক। গুড। যদি এক জায়গায় ভুল করে থাকেন অশিক্ষিত, দুই জায়গায় ভুল করলে মূর্খ, তিন জায়গায় ভুল করলে গণ্ডমূর্খ, চার জায়গায় ভুল করলে গণ্ডমূর্খ প্রো ম্যাক্স, আর শুদ্ধভাবে লিখতে পারলে শিক্ষিত। মজার বিষয়টা হচ্ছে এই দূরবীন শব্দটা হচ্ছে একটি ফার্সি শব্দ। দূরবীন শব্দটি হচ্ছে একটি ফার্সি শব্দ। আপনারা জানেন বিদেশি শব্দে যদি কোনো ই বসে ওই ইটা হয় রস্যই, যদি কোনো ন বসে ওই নটা হয় দন্ত ন, আর যদি কোনো উ বসে ওই উটা হয়ে যায় রস্যু। এ হচ্ছে দূরবীন, এটা ফার্সি শব্দ। দূরবীন দূষণ, দূষিত, দূষণীয়, দূষক, দূত, দূর্বা। এবার লিখবেন মূর্ধন্য ব্যবহারের নিয়ম। মূর্ধন্য, মূর্ধন্য ব্যবহারের নিয়ম। আপনারা জানেন সকল শব্দে স্বাভাবিকভাবে যে নটা বসবে এই নটা দন্তন্য। একটু আগে বলছিলাম মূর্ধন্য হয় রি র স এর পরে। এজন্য মূর্ধন্য ব্যবহারের প্রথম নিয়মটা আমরা লিখব রি র স এর পর মূর্ধন্য হয়। রি র স এর পরে মূর্ধন্য হয়, রি র স এর পরে মূর্ধন্য হয়। যেমন ঋণ, রি এর ঠিক পরে নট হবে মূর্ধন্য। না না, দুধ, 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 মেসেঞ্জার, বার্তা বহনকারী। তাহলে আমরা বলতেছিলাম রি র স এর পরে মূর্ধন্য হয়। যেমন ঋণ, তৃণ,
আচ্ছা, যে দুধ বানানটা লিখছিল ওই ভাইয়ে, মানে জোয়া, ওই বানানটা শুদ্ধ, ওইটাও দীর্ঘকার দিয়ে দুধ, ওইটাও দীর্ঘকার দিয়ে, এবং এটাও সংস্কৃত শব্দ। এটাও ব্যতিক্রম লিখতে পারেন, দুধ, জোয়া। তৃণ, ঘৃণা, ঘৃণা, ঘৃণা। তারপরে বর্ণ, কারণ, ভাষণ, ক্ষণ, কারণ, ভাষণ, ক্ষণ। তাহলে এই রি রস এই বর্ণগুলো ঠিক পরে, রি রস এই বর্ণগুলো ঠিক পরে যদি কোনো ন আসে, ওই নটা হয়ে যাবে মূর্ধন্য। এটা হচ্ছে এই নিয়মের মূল কথা। আচ্ছা, একটা কাজ করেন, আপনারা কমেন্টে ঝর্ণা বানানটা লিখেন, ঝর্ণা, ঝর্ণা, ঝর্ণা। কমেন্টে ঝর্ণা বানানটা লিখেন। আচ্ছা, ফেসবুক ইউজার একজন লিখছে ঝরনা, ঝর্ণা, 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 ঝর্ণা। গুড। মজার বিষয়টা কি জানেন? ঝর্ণা হয় দেশি ঝর্ণা, মনে রাখবেন, ঝর্ণা হবে দেশি ঝর্ণা। এর মানে ঝর্ণা এটা একটি দেশি শব্দ। আর অতৎসম শব্দের জীবনে কোনোদিন মূর্ধন্য হয় না, এবং ঝর্ণা বানানটি সরলীকরণ করা হয়েছে। একজন লিখছে, যে ফেসবুক ইউজারের নামটা আমি নামটা দেখা যাচ্ছে না, জন্য বলতে পারি না। এই ঝর্ণা এটা কিন্তু শুদ্ধ। আর এই নিয়মটার কারণে ঝর্ণা বানানটা অনেকেই এইভাবে মনে করে, যেটা ভুল। ঝর্ণা। আচ্ছা, এরপরে আমরা মূর্ধন্য ব্যবহারের আরেকটা নিয়ম শিখবো, চমৎকার নিয়ম। এই নিয়মটা পারলে আপনি যত বড় শব্দ আসুক আপনি পারবেন। মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে এটা আপনি বলে দিতে পারবেন। এটাকে আমরা তিনটা অংশে ভাগ করব। প্রথমে, মাঝে, আর হচ্ছে শেষ। প্রথম হচ্ছে রি রস। বিষয়টা কিন্তু এমন না যে রি রস একদম শব্দের প্রথমে থাকবে, বিষয়টা এমন। রি রস আমাদের শব্দের যে কোনো জায়গায় থাকুক, ওই জায়গাটাই আমাদের কাছে প্রথম। দেখেন, প্রথমে, মাঝে, আর হচ্ছে শেষ। প্রথমে হচ্ছে রি রস। রি রস প্রথমে থাকতে ওই বিষয়টা তেমন নয়, বরং রি রস যে জায়গাটাই থাকবে
ওই জায়গাটাই আমাদের কাছে প্রথম। রি রস্য যে জায়গাটায় থাকবে ওই জায়গাটাই আমাদের কাছে প্রথম। তাহলে আমরা প্রথমে যদি রি রস্য পাই, এর মাঝের বর্ণগুলো আপনাকে মুখস্থ করতে হবে, এই মুখস্থ রাখতে হবে। স্বরবর্ণ আছে তো 11টা, ক বর্গীয় বর্ণ আছে 5টা, প বর্গীয় বর্ণ আছে 5টা, হ অন্তস্থ অনুসার এ হচ্ছে 4টা। মোট 25টা বর্ণ এই জায়গায় আছে। এই 25টা বর্ণ যদি অসংখ্য অগণিত বা রিপিট হোক কোনো সমস্যা নাই, এরপরে নট হবে মূর্ধন্য। এই রি রস্য এর পরে মূর্ধন্য হওয়ার আগে মাঝের বর্ণগুলো 25টা বর্ণের মধ্যে থাকতে হবে। এই 25টা বর্ণের বাহিরে নতুন যদি কোনো বর্ণ চলে আসে, ওই নতুন বর্ণ আসার সাথে সাথে পরের নটা হয়ে যাবে দন্তন্য। এর মানে এই 25টা বর্ণ আপনাকে মনে রাখতেই হবে। রি রস্য যদি না থাকে কোনো শব্দে, তাহলে কিন্তু মূর্ধন্য বসার কোনো সুযোগও নাই। তাহলে আপনি রিটেনে কিভাবে লিখবেন? রিটেনের নিয়মটা লিখবেন এরকম: রি রস্য এর পরে স্বরবর্ণ কমা প বর্গীয়, ক বর্গীয় কমা প বর্গীয়, হজ অন্তস্থ অনুসার থাকলে পরের নটি মূর্ধন্য হয়। এটা হচ্ছে লিখিত পরীক্ষাতে লেখার নিয়ম। রি রস্য এর পরে স্বরবর্ণ ক বর্গীয়, প বর্গীয়, হজ অন্তস্থ অনুসার থাকলে পরের নটি মূর্ধন্য হয়। এর মানে দেখেন, এই নিয়মটা মানার জন্য আপনার সামনে বর্ণ লাগবে 3টা, আর সর্বোচ্চ অসংখ্য বর্ণ হতে পারে, কারণ 25টা বর্ণ একাধিকবার রিপিট হতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন দেখেন, আমি যদি বলি গ্রহণ, আপনারা খেয়াল করে দেখেন, আমাদের হিসাবটা শুরু করলাম আমি র থেকে, এরপরে হটা ঠিক 25টার মধ্যে আছে, এরপরে নটা নিয়ম মেনে মূর্ধন্য হয়েছে। কৃপণ হিসাবটা আমি শুরু করলাম রি থেকে। রিটা যে প্রথমে থাকবে তা না, যে কোনো জায়গায় থাকতো এটা আমি প্রথম হিসেবে ধরে নিতাম। পটা 25টার মধ্যে আছে, পরের নটা নিয়ম মেনে মূর্ধন্য। অর্পণ, এবার কিন্তু হিসাব শুরু হয়েছে র থেকে। প্রথমে পেলাম র, এরপর পেলাম প, প কিন্তু 25টার মধ্যে আছে, এরপর নটা মূর্ধন্য। আমি যদি বলি দর্শন, এই জায়গায় আগে র, তারপর তালুভাষ্য। দেখেন তালুভাষ্য 25টার মধ্যে নাই, তাহলে এই বর্ণটার পরিচয় হবে আমাদের কাছে 26 নম্বর বর্ণ। 25টার মধ্যে নাই যে বর্ণটা, এটা 26 নম্বর। 26 নম্বর বর্ণ পাওয়ার সাথে সাথে এরপরে আর কিছু দেখতে হবে না, বিনা হিসাবে দন্তন্য বসাই দিবেন। রামায়ণ, খেয়াল করে দেখেন, হিসাবটা শুরু হলো র থেকে, শেষটা হলো মূর্ধন্য দিয়ে। আপনি খেয়াল করে দেখেন, র এর পরে মূর্ধন্য রাগ পর্যন্ত মাঝের যে বর্ণগুলো আছে 25টার মধ্যে আছে। যেমন আ আছে, আটা হচ্ছে স্বরধ্বনি। ম আছে প বর্গের বর্ণ, আ আছে স্বরধ্বনি, রিপিট হোক সমস্যা নাই, অন্তস্থ শেষ 4টার একটা, পরেরটা নিয়ম মেনে মূর্ধন্য। আপনার এটুকু বুঝলেন কিনা বলেন তো? জি, থ্যাংক ইউ। আবার দেখেন, আমি যদি বলি নারায়ণ, নারায়ণ, তাহলে হিসাব শুরু হলো র থেকে। র, এই র এর আগে কি আসেন না এগুলো কিন্তু দেখতে হবে না, হিসাবটা শুরু হলো র থেকে। তাহলে র এর পরে আ আছে, অন্তস্থ আছে, এই 25টা বর্ণের মধ্যে আছে, পরেরটা নিয়ম মেনে মূর্ধন্য। নারায়ণ। চন্দ্রায়ণ, চন্দ্রায়ণ। অগ্রহায়ণ, অগ্রহায়ণ, অগ্রহায়ণ।
আচ্ছা, রসায়নে দন্তন্যটা কেন হলো? রসায়নে দন্তন্যটা কেন হলো? রসায়ন দন্তন্যটা কেন হলো বলেন তো দেখি? রসায়নের দন্তন্যটা কেন হলো? কোন বর্ণটা থাকার কারণে দন্তন্য হয়ে গেল? দন্তস্ব, রাইট। এই র আমরা পেয়েছিলাম কিন্তু দন্তস্ব 25টার মধ্যে নাই, এজন্য পরের নটা হয়ে গেছে দন্তন্য। আচ্ছা, আবার দেখেন, আমি যদি বলি বহন, এই বহনে রি রস নাই, এজন্য পরের নটা হয় দন্তন্য। কিন্তু আপনি যখন পরিবহন বললেন, এই যে দেখেন র চলে আসছে, র তার সাথে আছে ই, ইটা তো স্বরধ্বনি। এরপরে ব, ব হচ্ছে প বর্গের বর্ণ, এরপরে হ, হ শেষ চারটার একটা, তাহলে র থেকে মূর্ধন্য আর আগ পর্যন্ত মাঝের বর্ণগুলো 25টার মধ্যে আছে, এজন্য পরিবহন বানানে মূর্ধন্য। আপনি যখন ভ্রমণ লিখেন, ভ্রমণ, খেয়াল করে দেখেন এটার মধ্যে যে নটা আছে, এই নটা কিন্তু মূর্ধন্য। আবার আবার এ হচ্ছে হ, তার সাথে দন্তন্য। হ যেমন পূর্ণমাত্রা, দন্তন্য পূর্ণমাত্রা, মাত্রায় মাত্রায় দুইজন সমান সমান, এই জন্য তারা পাশাপাশি থাকে। আবার হ হলো পূর্ণমাত্রা, মূর্ধন্য হলো অর্ধমাত্রা, মাত্রার দিক দিয়ে মূর্ধন্য দুর্বল, সাথে সাথে সে হয়ের পায়ে পড়ে। তাহলে আপনি মনে রাখতে পারেন পায়ে পড়লে মূর্ধন্য আর পাশাপাশি বসলে দন্তন্য। দেখেন এখনের বানানগুলো শিক্ষার্থীরা মুখস্থ করে, মুখস্থ করার কিভাবে করে আমি একটু পরে বলতেছি। এই যে দেখেন অনহ, অনহের মধ্যে আমরা কিন্তু যে নটা বসাইছি এটা দন্তন্য, কারণটা হচ্ছে এই অনহ বানান লিখতে রি রস নাই, এজন্য দন্তন্য। কিন্তু আপনি যখন লিখেন পূর্বাহ্ন, তাহলে পূর্বাহ্ন বানানে আমরা র পেলাম, ব 25টার মধ্যে পেলাম, আও পেলাম, হ পেলাম, পরের নটা নিয়ম মেনে মূর্ধন্য। মধ্যাহ্ন যখন লিখলাম, এই মধ্যাহ্ন বানানটার মধ্যে হয়ে গেল দন্তন্য। কেন? কারণ রি রস নাই। আপনি যখন আবার অপরাহ্ন বানান লিখলেন, অপরাহ্ন, অপরাহ্ন বানানটা লিখতে গিয়ে আবার এটা হয়ে যাচ্ছে মূর্ধন্য। কারণ দেখেন, আপনি খেয়াল করে দেখেন এটা নিয়মে পড়ে গেছে। র পেলাম, আ পেলাম, হ পেলাম, পরেরটা নিয়ম মেনে মূর্ধন্য। কিন্তু আপনি যখন লিখেন সায়াহ্ন, রি রস না থাকার কারণে এটা দন্তন্য। দেখেন একদম সহজ কথা, স্বাভাবিকভাবে দন্তন্য হবে, মূর্ধন্য হবে রি রস থাকলে, তাহলে রি রস আছে মূর্ধন্য, রি রস নাই দন্তন্য, রি রস আছে মূর্ধন্য, রি রস নাই দন্তন্য। অথচ এক ব্রাঞ্চে যাওয়ার পর স্টুডেন্ট আমাকে বলতে, স্যার এই বানানগুলো মুখস্থ করা একদম সহজ। আমি বলছি তাই নাকি? হ্যাঁ, কিভাবে? সে বলে পূর্বাহ্ন মানে সকালবেলা সূর্য থাকে নিচে, এজন্য ন নিচে। মধ্যাহ্ন মানে দুপুরবেলা সূর্য চলে যায় মাথার উপরে, এই জন্য ন উপরে। অপরাহ্ন মানে বিকাল বেলা সূর্য চলে যায় নিচে, এজন্য ন নিচে। তাকে জিজ্ঞেস করেছিলাম সায়াহ্ন মানে সন্ধ্যা, তখন সূর্য কই? না থাকারই তো কথা। এইভাবে মুখস্থ করে 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 মাথাটা নষ্ট করে ফেলছে। আবার এই মুমূর্ষু বানান আমাকে স্টুডেন্টরা শিখায়। আরে শিখায় না, শিখায় না, মনে রাখার কৌশল শিখায়। কিভাবে? একদল বলে মাঝে দীর্ঘকার তো দুপাশে রস্যকার, আরেক দল বলে রস্যকার দীর্ঘকার রস্যকার, আরেক দল বলে 1 to 1। আরেক ব্রাঞ্চে যাওয়ার বলছে, স্যার আমি কিভাবে মনে রাখি জানেন? কিভাবে? রস্যকার মানে কান,
দীর্ঘকার মানে মুখ, হ্রস্বকার মানে কান। কান, মুখ, কান। এটা নাকি মুমূর্ষু। জাতি বড়ই বিপদে, জাতি বড়ই অশিক্ষিত। ইনশাআল্লাহ আমরা অবশিষ্ট অংশ যেটা আছে পরের ক্লাসে শেষ করব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। গ্রামারের ক্লাস হচ্ছে ৬টা। এর মধ্যে ২টা শেষ আর নেক্সট ৩ দিন পর আরেকটা ক্লাস পাবেন। বানান আমি শেষ করে ফেলবো। বানান এবং প্রয়োগ অপপ্রয়োগ। পরের মাসে যে অন্য টিচার আসলে উনি ক্লাস নিবে আর আমাকে দিলে আবার আমি নিব। তবে অনলাইনে ক্লাস ফোকাস রাইটিং তো আমি করাবো না ভাই। ফোকাস রাইটিং এর জন্য আলাদা টিচার থাকবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।